আমাদের প্রাণের মেলা, একই সঙ্গে আনন্দ, উৎসব এবং জ্ঞানের সমন্বয়। বইমেলা আমাদের ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে একাকার। আমরা বাঙালিরা প্রতি বছর অপেক্ষা করে থাকি বইমেলার জন্য। আর বইমেলায় নতুন নতুন লেখক, নতুন লেখা, কবি, পাঠক, বিক্রেতা সকলের এক মিলনস্থল। বইমেলায় শুধু যাওয়া বা বই বিক্রি করা এটাই মূল অর্থ নয়, বা বইমেলার যথার্থতা নয়। এই মিলন মেলায় সকলে একত্রিত হব, এটাও একটা উদ্দেশ্য। নমস্কার দর্শক বন্ধুরা, একিবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে আজকে আমি সুমিতা আপনাদের সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানে আপনাদের বরাবরের মতোই এবারও দেখাবো, বা এবারও আমরা ভাবনাগুলো শেয়ার করব এমন একজনের সঙ্গে, যিনি একাধারে রসবোধের একজন লেখক এবং মমিতা প্রকাশনীর সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত। উনি হচ্ছেন রাজ্যের বিশিষ্ট লেখক এবং মমিতা প্রকাশনীর একজন ওতপ্রোতভাবে জড়িত, এক কথায় আমরা কর্ণধার বললেও বলতে পারি। উনি হচ্ছেন রাখাল মজুমদার। নমস্কার দাদা। নমস্কার। একিবি টিভি সাহিত্য বাসর অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে আপনার থেকে যেটা জানতে চাইব, চলছে আমাদের বইমেলা, 44তম আগরতলা বইমেলা, আর মমিতা প্রকাশনীর সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত। সেই প্রকাশনীর সম্পর্কে যদি প্রথমে একটু বলেন আমাকে, দর্শক বন্ধুদের জন্য। আর নমস্কার। প্রথমে আমি একিবি টিভিকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এরকম একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমাদের এবারের বইমেলা হচ্ছে 44তম আগরতলা বইমেলা, যেটা হাপানিয়ায় হচ্ছে। আমার প্রশ্নটা ছিল এই যে আমরা মমিতা প্রকাশনী কিভাবে এটাতে এলাম। আমরা 2000 সালে একটা বই প্রথম প্রকাশ করি, সমাজ জীবনের আহুমুক্তি স্বগত চিন্তা। সেটা ত্রিপুরা রাজ্যের বিদগ্ধ লেখক বনবিহারী মোদক লিখেছিলেন, এবং সেই বইটির পরে বছর থেকে 2001 থেকে আমরা বইমেলায় অংশগ্রহণ করি। তো তিল নাও আমরা আছি এই জন্যই আছি, ত্রিপুরার কিছু কিছু লেখকের সঙ্গে আমাদের ইন্টারেক্ট হয়, ওদের প্রকাশনাগুলো প্রকাশ করতে চায়। তার মধ্যে ফ্যামিলিগত দিক থেকে আমার ছোটো মেয়েও লিখতো, আমিও লিখতাম। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমার ছোটো মেয়েও ক্লাস 3 থেকেই লেখা শুরু করে। এটা পারিবারিক ছাপাক থেকে একটা প্রকাশনার আবির্ভাব এখনও চলছে। সে অনেকটা বছর। এখন দীর্ঘ 26 বছর এই প্রকাশনা জগতে আমাদের ফ্যামিলি। এবার আপনার মমিতা প্রকাশনী থেকে কটা বই বেরিয়েছে? মাত্র 21টি বই প্রকাশিত হয়েছে। আমার তো মনে হয় যে মমিতা প্রকাশনী শুধু বই মেলাতে নয়, সারা বছরই বই বের করে। হ্যাঁ, সারা বছরই বই প্রকাশ করে। তার মধ্যে নতুন লেখকদের সুযোগ দেওয়ার জন্য দুটো বিদগ্ধ বই, 2-4টে বিদগ্ধ বই আটকে গেছে, সেটা ফ্রেশে রয়ে গেছে, সেটা প্রকাশ করতে পারিনি। আমরা ভাবছি যে অচিরেই করে নেব, এবং নতুন লেখকদের প্রাধান্য দেয়াই আমাদের বৈশিষ্ট্য। বিশেষ করে সবাই চায় যে বইমেলায় ত্রিপুরায় যে যে বিকাশ, সেটা যেন সবাই অংশগ্রহণ করতে পারে। ত্রিপুরা সরকারও সেই জন্য প্রত্যেক বৎসরই সেটার এক ধাপ এগিয়ে বইমেলার যে কবিতা পাঠের আয়োজন করে থাকে। প্রথমে আমাদের বইমেলাটা শুরু হয়েছিল রবীন্দ্র ভবন প্রাঙ্গণে, সেই 1981 সালে 30 মার্চ এপ্রিল থেকে হয়েছিল। সেখানে তখন সরকারি ভর্তুকি ছিল, এখন ভর্তুকি নেই। আমাদের 2020 সাল থেকে হাপানিয়া মেলা প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভর্তুকি অন্যভাবে দিয়েছে রাজ্য সরকার, এটাকে প্রাধান্য দিয়েছে এমন সুন্দরভাবে যে আগরতলা থেকে যাওয়া আসার জন্য
বাস বাসের সার্ভিস দিয়েছে। ব্যবস্থা করেছে। এবং যেহেতু এটা দূরে, প্রকাশকদের বক্তব্য বা বিক্রেতাদের বক্তব্য ছিল যে আমাদের যে রেজিস্ট্রেশন ফি মকুব করার জন্য সরকার মেনে নিয়েছেন, দিয়েছেন 2000 সাল থেকে 2026 অবধি চলছে। আমি দৃঢ়তার সঙ্গে দাবি রাখি এবং আশাবাদী যে আগামী দিনেও বোধহয় এটা চালু থাকবে। তবে এইবার প্রশ্ন উঠেছিল, আমায় যখন জিজ্ঞেস করেছিল তখন বললাম যে না, ন্যূনতম একটা রেজিস্ট্রেশন ফি থাকলে ভালো, সেটা হয়তো রাজ্য সরকার বিবেচনায় আনবেন। আর এমনিতে লাইট ফ্রি, তারপরে জলের ভালো ব্যবস্থা, সেখানে সুন্দর ব্যবস্থা, খুব নান্দনিকভাবে বইমেলা হ্যাঁ, অনুষ্ঠিত হচ্ছে। সেটা ঠিক। আচ্ছা দাদা, আপনি তো অনেক দিন ধরে বই প্রকাশ করছেন, তো সময়ের বিবর্তনে যে বইয়ের ধরন কিন্তু পাল্টেছে, কিন্তু বইয়ের মৌলিক বৈশিষ্ট্যটা পাল্টায়নি। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। লেখক লেখক বিদগ্ধ লেখকরা যারা সত্যি কালির অক্ষরে লিখে থাকেন, আমি কাউকে ছোট বা হেয় করছি না, ওর মেধা অনুসারেই কিন্তু লেখা হয়। যেমন এটা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি ছোটোবেলা থেকেই একটু বেরসিক লোক, কিন্তু আমি রসিক লিখি। 10 লাইন লিখলাম, একটা শব্দ যদি বলি লোকটা হাসে, ওর মুখের দিকে চেয়ে থাকে ও হাসলো কিনা, যেই হাসলো আমার লেখা আপনি সার্থক, সাকসেস, আমি সার্থক, সার্থক, সেই একদম। হচ্ছে আমার লেখা। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে যারা গুণী লেখক, যারা কবিতায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের দুর্বোধ্যতা যেমন আছে, সহজীকরণও আছে। আমরা তাদের সান্নিধ্যে বড় হয়েছি। কবিতা লিখলে যে কম কথা লিখলাম, এটা বেশি কিছু বোঝা গেল, সেটাই কবিতা। আর বেশি কিছু লিখলাম, কম করে নিতে হবে, সেটা সারমর্ম। আর প্রবন্ধ হচ্ছে অন্য কায়দায়। প্রবন্ধ হচ্ছে যে আমি কারো সম্পর্কে একটা লিখব, তার ছোট দিক থেকে শুরু করে বড় দিক থেকে শুরু করে সমাজে সেটাকে কিভাবে প্রতিফলিত করতে পারে, কি আঙ্গিকে সেটা বড় হবে, সেভাবে একটা প্রবন্ধের সূচনা হয়। তো আমি কোনো কথাই হয়তো বলতে পারি না, সব কথাই বলতে পারি, সব কথা বুঝাতে পারি না। আমার মনে হয় সবাই বুঝে নিতে পারে যে সহজভাবেও সহজ সহজভাবে। কথা বলা যায়। প্রবন্ধকারের বক্তব্য থাকবে প্রবন্ধকারের ঢঙে, গল্পকারের গল্প থাকবে গল্পের ঢঙে। পাঠক এটাকে কি করে নেবে? ত্রিপুরার জন্য এটা একটা মুশকিল অধ্যায়। ত্রিপুরায় ছাপাখানা নেই, এটা আমি ফিল করেছি। আমরা কলকাতা নির্ভর, কিন্তু আমরা সবাই কেন জানি না, সবাই বলবো প্রায় 90% প্রকাশক বন্ধুরা আমাদের আস্তানাগুলো দিয়ে দেয় আগরতলা, কিন্তু ওই সব প্রকাশনাগুলোতে গিয়ে দেখলে বোঝা যায় না যে আমরা হয়। এটা আমি ডিমেরিটস ফর ত্রিপুরাবাসী বলবো, যে সরকার যদি এই ক্ষেত্রে মুদ্রণের জন্য যদি কোনো সুব্যবস্থা করতেন বা বাইন্ডিংয়ের জন্য কোনো সুব্যবস্থা করতেন, বা তাহলে আগামী দিনে বেকার সমস্যাটাও হয়তো নিরসন হতো। এখন একজন লোকের দ্বারা 16 লক্ষ 20 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ছাপাখানা করা, এটা সত্যি কষ্টকর। যেমন আমরা পারফেক্ট বাইন্ডিংটাও ত্রিপুরায় আছে, এক দুটো পারফেক্ট বাইন্ডিং আছে, কিন্তু একজন ভালো বাইন্ডার আছে, কিন্তু এটা কস্টিংটা এত বেশি পড়ে। আমরা কাগজের দাম এখানে বেশি, আমরা আউটসাইড থেকে কাগজ কিনি। তো ছাপাও যদি সেখানে ভালো হয়, সেখানে যদি বাইন্ডিংটা ভালো হয়, কাভারটা ভালো হয়, তো অটোমেটিক আমরা কলকাতা নির্ভর। এখন আচ্ছা কেন্দ্রীয় দাদা, সরকারের আপনার সুবাদে থেকে আরেকটা কথা আমি জানতে চাইবো। প্রতি বছরই প্রকাশনা সংস্থাগুলো থেকে অনেক অনেক বই বেরোচ্ছে, তো আপনার কি মনে হয় যে বই যেমনভাবে বাড়ছে, পাঠকের সংখ্যাও কি তেমনভাবে বাড়ছে বলে আপনার মনে হয়? না, এই জায়গাতে আমি বলবো যে পাঠক বাড়বে কি করে। আমরা যখন কবি সম্মেলনে দেখা যায়, এক বছর 400 ছিল, পরের বছর 425 হলো, পরের বছর 450, পরের বছর 500, এইবার সম্ভবত 550 হবে। তো রাজ্য সরকার কি করেছে, এটা স্লট করে দিয়েছে, একদিন অন্তর একদিন অন্তর সব ডিস্ট্রিক্ট মিলিয়ে কবি সম্মেলন করছে। কবির সংখ্যা বাড়ছে, আমি কবিতা পড়লাম, আমি কারো কবিতা শুনলাম না, তো পাঠক বাড়বে কোত্থেকে? আমি কারো কবিতা জানি কই, আমি কিনি কখন? আমরা শুধু নিজেরা। কবিতা নয়, আমি সব না বিষয়ে না, বলছি, গল্প বলছি যে উপন্যাস সবকিছু বলছি। এটা কমে গেছে। আমি কমে গেছে। দেখেছি যে নতুন প্রজন্মরাও ধর্মগ্রন্থ কেনে। হ্যাঁ, সেটাও একটা কথা। যেটা আমরা দেখি বা আমরা শুনি, যেটা নতুন প্রজন্মের বইয়ের প্রতি ঝোঁকটা কমে গেছে। না, নতুন প্রজন্ম আমি দেখলাম যে এবার উল্টো,
যে ধর্মীয় গ্রন্থের দিকে মন গেছে, আচ্ছা। যে রামায়ণ, মহাভারত, গীতা সব ওরা স্টলে। আমি যখন রিয়াক্ট করলাম যে তুমি এটা কিনছো কেন, বলছে মা বলেছে, এটা ঠাকুমা বলেছে, এটা দাদু বলেছে, দিদা বলেছে। তখন বুঝলাম যে তুমি, বলছে না ওরা পরে আমরা পড়িয়ে দিতে হয় বা দিদা বুঝিয়ে দেয়। এই যে একটা মেলবন্ধন, যেটা আমরা যে সনাতনী, তো সনাতনী কায়দায় যে আমরা এগুচ্ছি, বেশ ভালো লাগে। আবার যেমন উড প্যাকারের নাম আসে বা এই ধরনের পেঙ্গুইন, এই ধরনের বইগুলো যদি আমাদের মেলায় পাওয়া যায়, তাহলে দেখলাম যে আমার ছোট নাতনিটাও গিয়ে উড প্যাকার থেকে বই কিনলো। কেন কিনলি? বলছে এটাতে ভালো মজা আছে। তো ওকে যখন আমার ট্যাগটা না দিই, তো ও জেনারেলি স্যাস খেলে, তো ও নিল না। ওর থেকে এটা সুইচ করা গেলেই বইটা ও 1 দিন কি 1.5 দিনের মধ্যেই পড়ে ফেলেছে। আমি একটু অবাক হলাম যে এইরকম বাচ্চারা পড়ে। তো অনেককে জিজ্ঞেস করলাম তুমি কি কিনেছো, বলছে আমি এই বইটা কিনেছি। আমি পার্টিকুলার কোনো বইয়ের কথা বলছি না, বইয়ের প্রমোট করছি না। যে এই যে বাচ্চারা যে করে, সেটা বড়। আমাদের এখানে একটা ডিমেরিটস হচ্ছে, আমাদের এখান থেকে যখন মেলাটা ওই হাঁপানিয়া মাঠে গেল, তো অনেকের বক্তব্য এটা অনেকটা দূরে। হ্যাঁ, সত্যি অনেকটা হ্যাঁ দূরে, হ্যাঁ, সত্যি সেটা ঠিক। অনেকটা দূরে, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু রাজ্য সরকার যতটা সুবিধা দিয়েছে, আমরা যদি নেগেটিভ দিকটা না প্রচার করি, আমরা যদি পজিটিভ থিঙ্কিং থাকে, তাহলে সেটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে। এবং আমি তথ্য দিয়ে বলতে পারি, আমাদের প্রথম বইমেলাতে বিক্রি হয়েছিল 5,87,184 টাকা, সরকারি ভর্তুকি থাকার কারণে। তো এই ভর্তুকি 10% ছিল। আমাদের শুধু বইমেলার আঙ্গিকে দুবার শুধু মেলা হয়নি, 1990, 1993, কোনো কারণবশত। আমাদের এখন 44তম বইমেলা চলছে। সরকারি ভর্তুকি একসময়, সরকারি বেসরকারি মিলে 25% একসময় ভর্তুকি ছিল। তো মাঝে মাঝে ভর্তুকির কথা উঠে, কিন্তু বিক্রেতারা দেয়। বিক্রেতার কাছে চাইলে কেউ কেউ বেশিও দেয়, কোনো কোনো বইয়ে দেওয়া যায় না ভর্তুকি। তবে আমার ধারণা, যদি বইমুখী করতে হয়, সরকার যদি একটু একটু ভর্তুকি। আরেকটু সহানুভূতির আচ্ছা। সঙ্গে, যেহেতু এটা অত দূরে আছে, জানি না সরকারিরা কীভাবে নেবে, যদি 10% ভর্তুকি চালু করে, অন্তত একবার টেস্ট হলে মনে হয় ক্রেতার সংখ্যা বাড়বে। আচ্ছা দাদা, আপনি তো প্রতিনিয়ত বই নিয়ে কাজ করছেন বা ক্রেতাদের সঙ্গে কাজ করছেন। এখন এখন তো দেখেনি যে বাচ্চারা সমস্ত কিছু নেট ঘেঁটে সমস্ত কিছু বের করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ই-বুক, যেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের যে পড়াশোনাটা, সেটা আর আমাদের যে ছাপার অক্ষরে বই, সেটার মধ্যে আপনি কি তফাৎ মনে করেন? কোনটার নেটে প্রতি তো আগ্রহ বেশি না, নতুন নেট প্রজন্মের? নেট হচ্ছে তাৎক্ষণিক, যদি আমার কোনো কিছু দরকার হয়, হুম হুম যখন একটা আমার ডিকশনারি লাগে না, তো সবাই দেখি মোবাইলে সেটা ডিকশনারির ওয়ার্কটা করে নেয়। হুম হুম কিন্তু নেট চলছে না, তখন তো ডিকশনারি কোনো কাজ দেবে না। এখন বৃষ্টির দিন, মেঘলা দিন, আমরা যে মেঘলা দিনে যে স্বপন কুমার পড়তাম, কি ঠাকুমার ঝুলি পড়তাম, হ্যাঁ বা হ্যাঁ গোপাল ভাঁড় পড়তাম, তো সেই বইগুলো যদি আমার নেটে থেকেও থাকে, যেমন আমার নেটের বই আছে, হুম হুম হুনা কথা জোনাদুর, হুম যতদূর হুম নন্দ হুম ঘোষ, বাংলাদেশ থেকে ছাপা হুম হয়েছে। হুম হুম হুম। আমার দুর্ভাগ্য, আমি এখানে সেটা করতে পারিনি, কারণ সেটা আমার টেকনিক্যাল বিষয়টা আমার জানা নেই। আচ্ছা। তো এই যে যারা ইবুক করে, ত্রিপুরার অনেক ছাত্রছাত্রীদের ইবুক আছে। হুম হুম তো এই ইবুকগুলো আমরা যে ডাউনলোড করে পড়বো, তো একটা কস্টিং তো দিতে হয়। হুম হুম কিন্তু আমার কাছে তেমন কিছু থাকে না। কিন্তু আমার বইটা যদি পারচেজ করা হয়, আমার আলমিরাতে যদি থাকে, যখন খুশি আমি পড়তে পারবো, আমার পরবর্তী জেনারেশন পড়তে পারবে, সেটা ভালো। তো গ্রহণযোগ্যতা থাকে, ইবুকের গ্রহণযোগ্যতা থাকবে তাৎক্ষণিকভাবে। চলমান শব্দগুলো, আমি যদি ইবুকটা ধরি বা আমি যদি নেটটা ধরি, এখন কোথায় কী হচ্ছে আমি সবটাই পাবো। ঠিক। কিন্তু তথ্যভিত্তিক কোনো ম্যাটার যদি আমার পুরনো তথ্য থাকে, সেটা ইবুক দিতে পারে না। আমি পার্টিকুলার ওই জায়গাটাতে ইবুক অক্ষম বা নেট অক্ষম, সেটা দিতে পারে না। আমার পুরনো তথ্য, আমি যদি এখন পুরনো তথ্য ঘাঁটি, এই যে স্মৃতির পাতা থেকে রাজ্য সরকার করেছে 81 থেকে 2025 অব্দি যে ছাপাটা দিয়েছে, সেটা কিন্তু আমি নেটে ঘেঁটে পারবো না। সেটা আমার একদম তথ্যভিত্তিক বইটাতে দেখে আমার বুঝতে হবে। সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস, বইয়ের কোনো বিকল্প নেই। যখন খুশি বই। যেহেতু আপনি প্রকাশনার কাজ করেন দাদা, তো নতুন প্রজন্মের যারা প্রকাশক, যারা কাজ করছে,
ওদের জন্য আপনি কি বলবেন? আপনি তো প্রকাশনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, তো ওদের জন্য কি বলবেন আপনি? আমি দীর্ঘদিন ধরে প্রকাশনায় থাকার ফলে এটা বুঝতে পেরেছি যে পাণ্ডুলিপি তৈরি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা নেই। যেমন ত্রিপুরা রাজ্যে আমি একজনেরই নাম বলছি, ডক্টর মুকুল কুমার ঘোষ। আচ্ছা। মুকুল কুমার ঘোষ ত্রিপুরার বিদগ্ধ লেখকের মধ্যে একজন। অন্যরাও হয়তো বা ভালো পাণ্ডুলিপি করে। আমি ওনার কাছ থেকে দেখেছি যে পাণ্ডুলিপি কী করে তৈরি করে। পাণ্ডুলিপিটা বইটা পূর্ণাঙ্গ অর্থে পাণ্ডুলিপি রেডি করলে তারপরে। আর আমাদের এখন বলে কি, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সেটা ট্রান্সলেট করার জন্য একটা মিডিয়া আছে, সেটাতে সঙ্গে সঙ্গে পারফেক্টে কনভার্ট হবে। পারফেক্টে কনভার্ট হলে সেটা বই আকারে ছাপা যেতে পারে তাৎক্ষণিক। কিন্তু লেখকের কোনো দায়বদ্ধতা থাকে না, প্রকাশকেরই মনে হয় দায়বদ্ধতা থাকে। ছাপার অনুমতি দিতে হয় লেখককে। একমাত্র মুকুল কুমার ঘোষ করেন সেটা, কৃষ্ণধন নাথ করেন, এবং শ্রদ্ধার সঙ্গে বলবো সেটা সুবিমল রায় করেন। সুবিমল রায় কথা সাহিত্যিক, সুবিমল রায় সত্যিই দারুণভাবে এই হাতে লেখা স্ক্রিপ্টগুলো তৈরি করেন। সেগুলোকে অনুসরণ করতে হবে নতুন এবং প্রজন্মকে। নতুন প্রজন্ম যদি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে না থেকে, আমার গল্পটা লিখলাম, এটা হোয়াটসঅ্যাপে রইল, আর অ্যাক্সিডেন্টলি হোয়াটসঅ্যাপ হ্যাং হয়ে গেল, তাহলে সত্যি সত্যি সবটাই চলে গেল। তাহলে সেই জন্য লিখিত হতে হবে। আর আমি সবাইকে বলি, জেনারেলি আমার সান্নিধ্যে যারা এসেছে আমি সবাইকে বলি, এক পৃষ্ঠায় লিখবে, অপর পৃষ্ঠায় লিখবে না। এটা হচ্ছে পাণ্ডুলিপি। এটার একটা টেকনিক্যাল ম্যাটার হচ্ছে, আমি 2 পাতায় লিখলে কলমটা ভালো কালি দেয়, আমার লেখাটা ভালো, কিন্তু বোথ সাইড লিখলে সেটা উর্দু লেখা, আরবি লেখার মতন হয়ে যায়, সেটা আচ্ছা দাদা, এতক্ষণ তো আমি আপনার প্রকাশনার দিকটা বা ওই সমস্ত দিকটা আপনার থেকে জানলাম। একটুখানি আপনার যে, আপনিও তো একজন কবি লেখক, মানে আমরা জানি যে হাসির রাজা আপনি, রসবোধের একজন লেখক। হ্যাঁ, আপনার লেখা 2-1 লাইন আমি শুনতে চাই। লেখাটা সহজ, বলাটা খুব কষ্ট। আমি সেইভাবে রেডি হয়ে আসিনি, তবু আমি আসলে আপনাকে নিয়ে পরে আমরা আরো বিস্তারিত বসবো, কিন্তু আমাদের সময় একটু হাতে কম হয়েছে, যেহেতু একদম শেষের দিকে। বলবো দর্শক বন্ধুরা, আমরা একিবি টিভির সাহিত্য বাসরে আজকে নিয়ে এসেছি রাজ্যের বিশিষ্ট কবি, লেখক এবং প্রকাশনার সঙ্গে যথার্থভাবে যুক্ত কবি, লেখক রাখাল মজুমদার মহোদয়কে। দাদার কাছ থেকে আমরা অনেক কিছু জানছি। এবার একটু ওনার সৃষ্টির দিকে আমরা নজর রাখবো। নমস্কার, আমি বলছি এই কথাটাই যে আমরা যখন রসবোধে কিছু থাকি, সেটার জন্য সচেতনতায় রসটা দিতে হয়। যেমন আমি এবং দাদা একসঙ্গে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, আড্ডা দিচ্ছি, কিন্তু 2 মিনিটে রাস্তা যাব, তাও রিক্সার জন্য নির্ভরশীল। তখন একটা রিক্সা এলো, 5 মিনিট 7 মিনিট পরে একটা রিক্সা এলো। তো আসার পরে এই রিক্সা বলার সঙ্গে সঙ্গে সে এটা ঘুরে যে আসবে, তার আগেই একটা দিদিমণি বললো, এই রিক্সা এইদিকে আসো। তো অটোমেটিক্যালি দিদিমণির দিকে গেলো। দিদিমণির আরও বেশি তাড়া, তখন দিদিমণি তখন আরেকটা রিক্সায় উঠে গেল। যে রিক্সাওয়ালাটাকে প্রথম ডেকেছিল, সেই রিক্সাটা এসে বলল, তাহলে দিদিমণি আমারটা কি মিস কল? এই আর কি, মানে রসগল্পটা একটু ইনিয়ে বিনিয়ে অনেকটা বলে তারপরে সঠিক জায়গায় আসতে হয়। যেমন আমাকে মাস্টার জিজ্ঞেস করেছে যে আজকে কিন্তু ক্লাসে অঙ্ক করাবো না। তাহলে কী হবে স্যার? আজকে শুধু রস আড্ডা হবে। তো ঠিক আছে স্যার, সবাই খুশি। অঙ্ক হবে না তো খুব মজা। বলছে, বলো তো আমার বয়স কত? তো সবাই তো একটু ঘাবড়ে যাবে, স্যারের বয়স না জেনে বলাটা মুশকিল হবে। তো একটা ছেলে বলছে, স্যার আমি জানি। কেউ অনেক দূরে বসেছে, বলছে তুই পটলা পারবি? সেই মোটাসোটা পটলা, নাম অনুসারে সেই ওকে বললো, স্যার পারবো। তো দাঁড়িয়ে সে বলল 44। স্যার বললো যে হ্যাঁ ঠিক হয়েছে। সবাই অবাক হয়ে গেল, কিরে কী করে বললি? বলছে আমাদের এখানে একটা আধা পাগলা ছিল, সে হচ্ছে 22, আপনি অতএব পূর্ণ পাগল, আপনি 44। এই আর কি, মানে এইভাবে রসগল্প হয়। আর কি সময় আছে? না, বলছিলাম দাদা, লাস্টে একটা প্রশ্ন।
যে এত জিনিস থাকতে সবাই কবি সাহিত্যিকরা সবাই আকাশ বাতাস নিয়ে কথা বলে, মানুষ নিয়ে কথা বলে, আপনি কেন সেই রসবোধটাকেই বেছে নিলেন? হ্যাঁ, এই জন্য সবচেয়ে বেশি দেবো আমার এই রিসেন্টলি আমার শিক্ষক মারা গেছেন, শ্রদ্ধেয় নকুল দত্ত। উনি তখন বলতেন যে এই রসবোধের দিকটায় থাকিস। তো আমি রসবোধের থাকতাম। পরবর্তী সময় যখন আইনজীবী হয়ে অমরপুরে প্র্যাকটিস করি, আমার সুযোগ হয়েছিল ভূপেন্দ্রচন্দ্র দত্তর সঙ্গে যোগাযোগ করার। তখন উনি বললেন যে তুমি এই ভাষার এই পার্টিকুলার রসটাকে বাঁচিয়ে রাখার জন্য আঞ্চলিক ভাষায় লিখবে। তখন আমি বাংলা ভাষায় লিখি, এক লাইন শুধু আঞ্চলিক লিখি। সেই জন্য এবারও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনার পরবর্তী বই কী। আমরা গল্পই লিখলাম না পরবর্তী বই, তাহলে দাদা, কই যাই আমাদের ঠিক নাই। অনুষ্ঠান তো একদম শেষ পর্যায়ে, হ্যাঁ, একটা যদি আঞ্চলিক ভাষায় কিছু একটা শোনান। যেমন দাদার সঙ্গে যাচ্ছিলাম, তো গিয়ে বলছে যে এটা অমুক দাদার বাড়ি। তো বলছে হ্যাঁ, তো একটা ছেলে চা তৈরি করছে আর কি। তো চা তৈরি করছে, বললাম এই হারান দাদার বাড়ি কোনটারে, হারান বাবুর বাড়ি কোনটারে? বলছে হারান আবার বাবু হইল কবে? হেতে তো সারাদিন আমার সঙ্গে থাকে, হেতে তো বাবু ন। ওর বাড়িটা কোন দিকে, হারান বাবুর বাড়িটা কোন দিকে? কই যে মুহূর্তে নাইছেন হেমু জানবে, নাক বরাবর হেমু জানবে। গিয়া একটা তেঁতুল গাছ পাইবেন, তেঁতুল গাছ মানে তেঁতুল গাছ পাইবেন, আস্তে আস্তে নামবেন, নাইলে চেরাই পড়ে যাবেন। মানে ও যে দিক থেকে এলো সেদিকে যাবে, গিয়ে তখন ওই জায়গাটা মানে বললো, সবটাই বললো, তার আঞ্চলিক ভাষায় বললো। আমার নেক্সট একটা আঞ্চলিক ভাষার বই চলছে, যেহেতু বললেন দর্শকরা বুঝবে। আর যেমন রসবোধের বই চলছে, কই যাই ঠিক নাই। মানে এখানে এলাম আবার কখন আসবো এটা যেমন ঠিক নেই, ঠিক আমার লেখা কই যাই ঠিক। আমরা বইগুলো পড়বো, বইগুলোর জন্য আমরা একিবি টিভির পক্ষ থেকে আগের থেকেই স্বাগত বইগুলোর জন্য। দাদা, একিবি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন বইমেলা চলছে, ভীষণই ব্যস্ততা আপনাদের। এই ব্যস্ততার মধ্যেও একিবি টিভিকে আপনি সময় দিলেন। আমরা কিছু মজার মজার কথা শুনলাম, কিছু মূল্যবান কথা শুনলাম। আবারও আপনাকে একিবি টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা রাজ্যের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক রাখাল মজুমদার দাদার সঙ্গে কথা বললাম। বরাবরের মতোই ওনার ভাবনাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুন্দর সুন্দর কিছু গল্প, কবিতার মতো কিছু জিনিস শুনলাম। তো আপনারা একিবি টিভির সাহিত্য বাসরে চোখ রাখবেন। বরাবরের মতো যেমন আপনারা আমাদের পাশে থাকেন, আগামী দিনেও থাকবেন এই আশা করে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। আপনারা ততটা সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।